হ্যালো बच्चों। ও আজকে আমরা শুরু করুম আমরা ক্লাস 11 এর কাইনেমেটিক্স মানে গতিবিদ্যা ইউনিটের পার্ট 2 যেটা হলো আমাদের ভেক্টর। তো ভেক্টর সম্পর্কে অনেকে জানো, আমরা ক্লাস 9 এ পড়েছি ছোটোখাটো জিনিস ভেক্টর কি, তারপর কয়েকটি ভেক্টরের রাশিমালা ইত্যাদি ইত্যাদি। আর তাছাড়া আমি পার্ট 1-এ ভেক্টর সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা রেখেছিলাম। তো যারা যারা পার্ট 1 এখনও দেখোনি ওইখান থেকে পার্ট 1টা দেখানো, তাতে তোমাদের অনেক সুবিধা হইব এই লেকচারটা বুঝতে। তো কথা বলে লাভ নাই, শুরু করি। শুরু করার আগে আমার নাম কৌশিক সাহা, আর আমি আজকে তোমাদের কাইনেমেটিক্স পার্ট 2 ভিডিও মাধ্যমে বুঝাম, ঠিক আছে? তো এখানে যে মেইন টপিক যেটা আজকে এটা হলো ভেক্টর। তো ভেক্টরের সাথে ডিসকাস করতে গেলে আরেকটা জিনিস ডিসকাস করতে লাগে, সেটা হলো স্কেলার, ঠিক আছে? সেটা হলো স্কেলার। বাংলাতে এটাকে ভেক্টর আর এটাকে স্কেলারই বলে, ঠিক আছে? বাংলাতেও দুইটা টার্মকে স্কেলার এবং ভেক্টরই বলা হয়। তো আমাদের জানতে হবে স্কেলার এবং ভেক্টর অ্যাকচুয়ালি কি, ঠিক আছে? স্কেলার হলো যেটা আমাদের মান আছে কিন্তু দিক নেই। তো স্কেলার মানেটা কি? স্কেলার কি? স্কেলার হলো যে সকল ভৌত রাশির বা যে সকল রাশির মান আছে কিন্তু দিক নেই। যে সকল রাশির মান আছে কিন্তু দিক নাই, এটা আমরা জানি। আর ভেক্টর কি? ভেক্টর হলো মান এবং দিক উভয় আছে। ভেক্টর মান এবং দিক উভয়ই বর্তমান বা উভয়ই আছে। যে সকল রাশির মান ও দিক উভয় বর্তমান, ঠিক আছে? এই দুইটা জিনিস বুঝলে আমাদের এই চ্যাপ্টার শেষ। এখন বলবো যে এটার মধ্যে আর বুঝার কি, এটা তো আমরা বুঝি, তাহলে তো চ্যাপ্টার শেষ, বদ্ধ করি ছুটি। আগে না, এটার মধ্যে অনেক কিছু জিনিস আছে। স্কেলার রাশির উদাহরণ দেই প্রথম। স্কেলার রাশির উদাহরণ কি দেওয়া যায়? যেমন ধরো ভর, ঠিক আছে? ভেক্টর রাশির উদাহরণ কি দেওয়া যায়? ভেক্টর রাশির উদাহরণ দেওয়া যায় যেমন কি দেওয়া যায়? দ্রুতি, সরণ, এটার মধ্যে দেওয়া যায় অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে? এখন এটির মধ্যে তফাৎটা কি? তফাৎ হলো, দেখো, ভর কখনোই নেগেটিভ হতে পারে না, ঠিক আছে? ভর কখনোই নেগেটিভ হতে পারে না। ভরের শুধু মান, আমরা কোনো সময় কি বলে দোকানে গিয়ে আমাদেরকে বলতে যে আমাকে 5 কেজি ডাল দেন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, 5 কেজি আটা দেন 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, 3 কেজি চাল দেন 25 ডিগ্রি অ্যাঙ্গেলে। আমরা যখন বলি জাস্ট তার মানটা বলি, 5 কেজি, 3 কেজি, 100 কেজি, 1 কুইন্টাল, 10 কুইন্টাল, এরকম আমরা মান বলি, কখনোই কিন্তু দিক বলি না। তার মানে ভরের মান আছে কিন্তু কোনো দিক নেই। সেমভাবে আমরা ইউনিট 2 ফার্স্ট ভিডিওতে দ্রুতি আর সরণ কি, সরণ বোঝাতে গেলে আমাদের একটা পার্টিকুলার দিকের কথা বলতে হয়। যেমন আমি ভিডিও 1-এর মধ্যেও সেম এক্সাম্পলটা দিয়েছিলাম যে ধরো তুমি যে জায়গায় বসে আছো এখন, ওইখান থেকে তোমার দরজা 2 মিটার দূরত্বে। এখন 2 মিটার দূরত্বে তুমি যেখানে বসে রয়েছো, এখান থেকে 2 মিটার দূরত্বে অনেক কিছুই বর্তমান। তবে তুমি পার্টিকুলার যদি ডাইরেকশন না বলে দাও যে আমি যেখানে বসে আছি এখান থেকে 2 মিটার 45 ডিগ্রি অ্যাঙ্গেল
বা 90° অ্যাঙ্গেল বা উত্তর দিক, দক্ষিণ দিক, পূর্ব দিক, পশ্চিম দিক 2 মিটার যাওয়ার পর দরজা পাবো, তাইলে কিন্তু দরজা খুঁজে পাওয়া খুবই মুশকিল। তার মানে সরণ বোঝাতে গেলে আমাদের দিকটা অবশ্যই মেনশন করতে হয়। তবে এখান থেকে জাস্ট সংজ্ঞাটা আর কয়েকটা এক্সাম্পল দেখলেই চলবো। তবে স্কেলার যোগফল আমরা খুব ইজিলি করতে পারি, যেমন 2 + 3 = 5 বা 2 কেজি + 3 কেজি = 5 কেজি, 2 মিটার + 3 মিটার = 5 মিটার। এসব আমরা নর্মাল দিক অনুযায়ী করতে পারি। কিন্তু ভেক্টরের বেলায় এটা হলো আমাদের স্কেলার যোগফল, স্কেলার যোগফল। কিন্তু ভেক্টরের বেলায় এরকমভাবে যোগ করা যায় না। ভেক্টরের বেলায় আলাদা আলাদা মেথড বর্তমান। যোগের বেলায় এক মেথড, বিয়োগের বেলা অন্য মেথড। কারণ কি, ভেক্টরের বেলায় দিক যেটা, দিকটা একটা বিশাল বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। যেমন ভেক্টরের অন্য একটা এক্সাম্পল হিসাবে আমরা বল ও নিতে পারি। ঠিক আছে, বলটা নিলে সুবিধা হয়। যেমন ধরো এদিকে একটা বল প্রযুক্ত করলাম, এদিকে একটা বল প্রযুক্ত হলো। তাইলে এই যে পয়েন্টার, ও পয়েন্টার কোন দিকে বল অনুভব করবে, এদিকে না এদিকে? অ্যাকচুয়ালি ও পয়েন্টটা এই দুইটার কোনো দিকেই বল অনুভব করবে না, সে মিডল দিয়ে বল অনুভব করবে। এটা কিভাবে বুঝবো? এখানে যদি আমি একটা পিনকে শক্ত করে বসায় দিই আর এই ডাইরেকশনে একটা সুতুকে ফালাই, তারপর সুতুর দু মাথা ধরে টানি, তাইলে পিনটা না এই ডাইরেকশনে যাবে না এই ডাইরেকশনে যাবে, পিনটা সোজা মধ্যবর্তী ডাইরেকশনে যাবে। তার মানে সে এই ডাইরেকশনে বল অনুভব করে। তখন কি পরিমাণ বল অনুভব করে, এটা হলো এই দুইটা বলের যোগফল। কোন দিকে বল অনুভব করে, এটা হলো দিক বার করবার। এটার জন্য আলাদা সূত্র বর্তমান, যেটাকে আমরা ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র, বহুভুজ সূত্র ইত্যাদি বলে ব্যাখ্যা করি। তো এগুলা আমি দেখামু, এগুলা একটু ডিরাইভেশন, খুবই ইম্পর্ট্যান্ট ডিরাইভেশন। তো এগুলাতে যাওয়ার আগে আমাদের তার পূর্বে আরও কিছু জিনিস জানতে হইব। এখন যে বললাম ভেক্টর, এবং চ্যাপ্টারটা যেহেতু ভেক্টর নিয়ে, তাইলে ভেক্টরের মধ্যে অনেকগুলি প্রকারভেদ বর্তমান। তো কি কি প্রকারভেদ বা কি কি ভেক্টর হতে পারে, এগুলো নিয়ে প্রথমে আগে ডিসকাস করা যাক। যেমন ধরো সমান ভেক্টর, সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর। ঠিক আছে, সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর, এটা আবার কি? এটা হলো দুইটা ভেক্টর নিলাম আমরা, যেমন ধরো, তবে ভেক্টরকে প্রকাশ করে কিভাবে এটা আগে বলে নিই। ভেক্টরকে প্রকাশ করা হয় একটা সরল রেখা বা একটা রশ্মি দ্বারা। রশ্মি তো ছোটোবেলায় জ্যামিতি চ্যাপ্টারে তোমরা পড়েছো। রশ্মি কি? যেটার একটা স্টার্টিং পয়েন্ট থাকবে কিন্তু এন্ডিং পয়েন্ট থাকবে না। তো ভেক্টরকে আমরা একটি রশ্মি দ্বারা প্রকাশ করি। আর যেখানে এটার যে দৈর্ঘ্য, রশ্মিটার যে দৈর্ঘ্য, এটা হয় তার মান, ভেক্টরের মান। আর এই যে এরোটা দিয়ে ভেক্টরের দিককে বোঝায়। ঠিক আছে, ভেক্টরের দিককে বোঝায় এরোটাকে দিয়ে, আর এই লাইনটার দৈর্ঘ্য দিয়ে বোঝায় ভেক্টরের মানকে। তো সমান ভেক্টর বলতে দুইটা ভেক্টর আমরা নিলাম, ধরো এ একটা ভেক্টর, এ আর একটা ভেক্টর।
এটাকে এ, এটাকে বি ধরো বলা হয়। দুইটা ভেক্টর এ এবং বি ইকুয়াল বা সমান ভেক্টর হবে যখন তাদের মান এবং অভিমুখ পরস্পর অভিন্ন হবে। ঠিক আছে, মানে তাদের মান এবং অভিমুখ পরস্পর অভিন্ন হবে, মানে দুইটা ইকুয়াল, মানেও ইকুয়াল এবং দিকেও ইকুয়াল। দেখো দুইটার দিক সেম দিকে, দুইটার লেন্থও আমি সেম বা দৈর্ঘ্য আমি সেম দেখাইলাম, এটাকে বলে সমান ভেক্টর। কখন দুইটা ভেক্টর সমান হবে? যখন তাদের মান এবং অভিমুখ দুইটাই সমান হবে। ঠিক আছে, তারপরেও বিপরীত ভেক্টর, বিপরীত ভেক্টর বা অপোজিট ভেক্টর। ঠিক আছে, এখন হলো দুইটা ভেক্টরের মান সমান হবে কিন্তু তাদের যে দিকটা অভিন্ন হবে। ঠিক আছে, এ এবং বি দুইটা ভেক্টরের দেখো মান সমান, দুইটার লেন্থ আমি সেম দেখাইলাম, দুইটার দৈর্ঘ্য আমি সেম দেখাইলাম, কিন্তু তাদের যে দিক, একটা ডাইরেকশন এদিকে, একটা ডাইরেকশন এদিকে, দুইটার দিক কিন্তু উল্টো বা বিপরীত। তার জন্য এই দুইটা ভেক্টরকে বলা হয় বিপরীত ভেক্টর। ঠিক আছে, তারপর হলো সমভেক্টর। ঠিক আছে, তারপর হলো সমভেক্টর। সমভেক্টর বা ইংলিশে বলে লাইক ভেক্টর। ঠিক আছে, সমভেক্টর কি? সমভেক্টর হলো দুইটা বা তিনটা ভেক্টরের দিক যদি একই দিকে হয়। এখন তাদের মানের কথা এখানে কোনো উল্লেখ করা নাই, তার মানে মান যা খুশি হতে পারে কিন্তু দিক আমার একই দিকে হবে, তখন আমি এটাকে বলবো সমভেক্টর। ঠিক আছে, এখানে আমি চারটা ভেক্টর দ্বারা বুঝাইলাম যে তারা সমভেক্টর। বোঝা গেল? এখানে আমি চারটা ভেক্টর দিলাম, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর। চারটা ভেক্টরের অভিমুখ দেখো একই দিকে, মানে ডান দিক থেকে বাম দিকে। ঠিক আছে, সরি এটা একটু ব্লার হয়ে গিয়েছিল। দেখো চারটা ভেক্টরের অভিমুখ একই দিকে, মানে ডান দিক থেকে বাম দিক থেকে, তার জন্য এই চারটা ভেক্টরকে বলা হয় সমভেক্টর। বোঝা গেল? এই চারটা ভেক্টরকে বলা হয় সমভেক্টর। ঠিক আছে, তাহলে সমভেক্টর কি? যখন 2, 3 বা 4 এ কয়েকটা ভেক্টরের দিক সেম দিকে থাকে তখন তাকে বলা হয় সমভেক্টর। তো এখন পর্যন্ত আমরা সমভেক্টর পড়লাম, বিপরীত ভেক্টর পড়লাম, সমান ভেক্টর পড়লাম। এরপরে আসে এক রেখীয় ভেক্টর বা কোলিনিয়ার ভেক্টর। এক রেখীয় ভেক্টর বা কোলিনিয়ার ভেক্টর। সাথে সাথে ইংলিশ টার্মগুলো মনে রাখবা, তাইলে তোমরা কম্পারেটিভ এক্সাম দিতে সুবিধা হইব। তো এখানে দেখার বিষয় যে আমাদের এক রেখীয় ভেক্টর বা কোলিনিয়ার ভেক্টর এটা আবার কি। যদি কয়েকটা ভেক্টর একই রেখা বরাবর কাজ করে, ধরো এখানে একটা ভেক্টর, এখানে একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এ বি সি, এ হলো তিনটা ভেক্টর যেটা সেম রেখা বরাবর ক্রিয়াশীল, তখন তাদেরকে বলা হবে এক রেখীয় ভেক্টর। ঠিক আছে, যখন 2, 3, 4, 5 কয়েকটা ভেক্টর এক রেখা বরাবর ক্রিয়াশীল তখন তাদেরকে বলা হয় এক রেখীয় ভেক্টর। যেমন এক্সাম্পল হিসাবে বলা যায়, ধরো
তুমি তোমার বাড়িতে একটা মিটিং আয়োজন করলো ফ্রেন্ডসদের নিয়ে, সরস্বতী পূজার মিটিং। তখন সবাই তোমার বাড়ির মধ্যে আসবো, আর তোমার বাড়ির যে গলির রাস্তাটা এটা কিন্তু সিঙ্গেল একটা রাস্তা। তো সবাই যখন তোমার বাড়ির ভিতরের গলির মধ্য দিয়ে আসবো, তখন সবাই একজনের পর একজন একজনের পর একজন একই রাস্তা দিয়ে যাইব। তখন তাদের যেই অতিক্রান্ত দূরত্ব বা তাদের যে সরণ, এটা কি হবে, একই দিক বরাবর, একই রেখা বরাবর, একই রাস্তা বরাবর। তখন তাদের সরণকে বলা হইব আমাদের এক রেখীয় ভেক্টর বা কোলিনিয়ার ভেক্টর। তারপর হলো এক তলীয় ভেক্টর। এখানে গেল এক রেখীয়, তারপর হলো এক তলীয় ভেক্টর বা কো প্ল্যানার ভেক্টর। প্লেন মানে হলো তল, তার জন্য এক তলীয় বলতে কো প্ল্যানার ভেক্টর। এটার এক্সাম্পল কি দেওয়া যায়, ধরো আমার যে এই বোর্ডটা কিন্তু একটা তল, ঠিক আছে। এটা কোন কোন দিক বরাবর তল, এটা হলো আমাদের এক্স ওয়াই প্লেন বরাবর তল। যেমন এদিকে ডাইরেকশনটারে আমি এক্স এক্সিস ধরতে পারি, এদিকে ডাইরেকশনটারে আমি ওয়াই এক্সিস ধরতে পারি, তাহলে আমার বোর্ডটা হয়ে গেল একটা তল বা প্লেন। এখন বোর্ডের মধ্য থেকে একটা পিঁপড়া এখান থেকে এখানে আসলো, মানে তার যে সরণ এটা ব্লু কালারের দিকে হলো। আরেকটা পিঁপড়া এখান থেকে এখানে গেল ব্ল্যাক বরাবর। আরেকটা পিঁপড়া কি করলো, এখান থেকে এখানে গেল গ্রিন বরাবর। তারপর আরেকটা পিঁপড়া তোমার এখান থেকে এখানে গেল, ঠিক আছে। তো পিঁপড়াগুলির ডাইরেকশন বা দিক ভিন্ন, তাদের সরণও ভিন্ন, কিন্তু তারা একই তলে। তাদের যে সরণটা এটা কিন্তু একটি তলে, মানে বোর্ডের মধ্যেই একটা তলের মধ্যেই, সে এখান থেকে এখানে আসলো, এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে গেল। তার মানে তাদের যেই সরণটাকে আমরা ভেক্টর বলুম, ওইটা হলো আমাদের এক তলীয় ভেক্টর বা কো প্ল্যানার ভেক্টর। বোঝা গেল এক তলীয় বা কো প্ল্যানার ভেক্টর। তারপর হলো একক ভেক্টর, একক ভেক্টর বা ইউনিট ভেক্টর, ঠিক আছে। এটা আবার কি, এটা হলো যে ভেক্টরের মান এক হয়, ঠিক আছে। যে ভেক্টরের মান এক হয়, আমরা মান কিভাবে বুঝাই, মডিউলাস। ম্যাথমেটিক্সে হয়তোবা তোমরা পেয়েছো, না পেলে পাইবা ক্লাস 11-এই। এটাকে বলে মডিউলাস। দুইটা দাগের মাঝখানে যখন আমরা কিছু লেখুম তাকে বলে মডিউলাস। আর এটা দিয়ে বুঝাই কোনো কিছুর মানকে, তার দিককে বুঝায় না, শুধু মানকে। তার জন্য মডিউলাস অফ এ বা মড অফ এ ইকুয়ালস টু 1, যখন তার মান হবে 1, ঠিক আছে। একক ভেক্টরের উপর আরও কিছু ডিসকাস করা যায়। আমরা একক ভেক্টর এখন বলতে পারো যে যেহেতু এটার মান 1, তাহলে আমরা একক ভেক্টরের ব্যবহার আছে কি, বা আমরা কি কি কাজে ব্যবহার করি। একক ভেক্টরের ব্যবহার অনেক অনেক অনেক। যেমন তুমি ধরো একটা সাপোজ তুমি এক্স অক্ষ বরাবর 5 কিলোমিটার হাঁটলা। তো তুমি 5 কিলোমিটার এক্স অক্ষটা বোঝানোর জন্য তুমি একটা একক ভেক্টর সংকেত হিসাবে ব্যবহার করতে পারো, যেটাকে বলে আইক্যাপ। যদি তোমাকে আমি বলি তোমার সরণ কত, তুমি যদি জাস্ট বলো 5 আইক্যাপ, তাহলে আমি বুঝে যাবো তোমার সরণ এক্স অক্ষ বরাবর 5 কিলোমিটার। এখন ক্যাপ জিনিসটা কি, ক্যাপ মানে ধরো এখানে আমরা 3টা অক্ষ আঁকলাম, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। ক্যাপ সিম্বল যেটা, এটা দেওয়া হয় এরকম, এটাকে বলে ক্যাপ।
KEF, ঠিক আছে? কিছুটা দুচালা ঘরের ছানির মতো, ঠিক আছে? তো এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হলো আই ক্যাফ, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হলো জে ক্যাফ, কে অক্ষ বরাবর একক ভেক্টর হলো জেড অক্ষ বরাবর একক ভেক্টর হলো কে ক্যাফ। মানে আমরা এক্স অক্ষ বোঝানোর জন্য আই ক্যাফ ব্যবহার করি, ওয়াই অক্ষ বোঝানোর জন্য আমরা জে ক্যাফ ব্যবহার করি এবং জেড অক্ষ বোঝানোর জন্য আমরা কে ক্যাফ ব্যবহার করি। এগুলো আমরা অক্ষ বোঝানোর জন্য ব্যবহার করি, ঠিক আছে? একদম সিম্পল। এ হলো একক ভেক্টর। তারপর হলো শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর বা ইংলিশে বলে নাল ভেক্টর। নাল মানে হলো শূন্য। এখন হলো যেসব ভেক্টরের মান শূন্য তাকে বলে শূন্য ভেক্টর। যে সকল ভেক্টরের মান 1 তাদেরকে বলে একক ভেক্টর। যে সকল ভেক্টরের মান শূন্য তাকে বলে শূন্য ভেক্টর। এখন শূন্য ভেক্টর এটা আবার কি? এটা হলো, দেখো, আমরা যদি এখানে বলি 3 - 3 = 0, এটা আমরা করলাম স্কেলারের বিয়োগ, ঠিক আছে? বা 3 + -3 = 0, এটা করলাম স্কেলারের যোগ, ঠিক আছে? তাইলে আমরা যেটা আনসার আসবে এটাও আসবে স্কেলার, মানে এখানে শূন্যটা হলো স্কেলার। কিন্তু 3i ক্যাফ - 3i ক্যাফ = 0, 3 নিউটন - 3 নিউটন = 0। এই ক্ষেত্রে যে দুইটা লিখলাম, নিউটন মানে বলের একক। তো 3 নিউটন - 3 নিউটন দুইটাই বল, আর বল হলো ভেক্টর রাশি। তার মানে একটা ভেক্টর থেকে আরেকটা ভেক্টর মাইনাস করলে আমাদের ভেক্টরই আসবে। আর এই ক্ষেত্রে যে শূন্যটা হলো আমাদের নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। সেমভাবে 3i ক্যাফ যেটা একটা ভেক্টর রাশি -3i ক্যাফ এটাও একটা ভেক্টর রাশি। এটা থেকে এটা যদি মাইনাস করি তাইলে আমাদের যে আনসারটা আসবে ওইটাও একটা ভেক্টর রাশি হবে এবং এটা হবে শূন্য ভেক্টর বা নাল ভেক্টর, ঠিক আছে? এটা আরও বিস্তৃতভাবে বোঝানো যায়। যেমন ধরো তুমি একটা বৃত্তাকার মাঠের বা তোমার বৃত্ত বরাবর তুমি ঘুরছো বা দৌড়াচ্ছ, জগিং, সকালবেলা ডিচু সকালবেলা তুমি একটা বৃত্তাকার পথে জগিং করতেছো। তখন কি হইব? তখন তোমার ধরো তুমি একটা এখান থেকে শুরু করে ঘুইরা আবার এখানে আইলা, ঠিক আছে? দৌড়াতে আবার এখানে আইলা। তো আলটিমেটলি এই ক্ষেত্রে তোমার সরণ কি? সরণ মানে তুমি কতটুকু সরলা, সরণ কি? শূন্য। তো যেহেতু তোমার সরণ শূন্য এবং সরণ কি এক প্রকার ভেক্টর রাশি, তো সরণ যদি হয় এক প্রকার ভেক্টর রাশি এবং তুমি দৌড়ে এক জায়গায় আসলা, তোমার সরণও শূন্য, তো এই ক্ষেত্রে এই যে শূন্যটা আমি যে এখানে লিখলাম শূন্যটা, এটা হবে একটা ভেক্টর রাশি যেটাকে বলে আমাদের নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। তারপর হলো পোলার ভেক্টর, ঠিক আছে? তারপর হলো পোলার ভেক্টর। পোলার এবং অক্ষীয় এটাকে একসাথেই বোঝানো যায়, অ্যাক্সিয়াল ভেক্টর। পোলার ভেক্টর বলতে একটা জিনিস সংক্ষেপে আমি বলি। পোলার ভেক্টর বলতে মনে রাখবা, যা ভেক্টরের কথা আমরা এখন অবধি বললাম সব পোলার ভেক্টর, ঠিক আছে? আর এক্সিয়াল ভেক্টর মানে হলো তখনই এক্সিয়াল ভেক্টরের কথা উঠবে যখন আমরা আবর্ত গতি নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আবর্ত গতি নিয়ে আলোচনা করার সময় এক্সিয়াল ভেক্টর বা অক্ষীয় ভেক্টরের কথাটা আসে। রৈখিক গতির বেলায় সব ভেক্টরই পোলার ভেক্টর। এখন জিনিসটা কি এক্সিয়াল ভেক্টর বলতে, যেমন ধরো তুমি একটা বৃত্তাকার পথে
ঘুরছো তখন তোমার বৃত্তের কেন্দ্রাভিমুখী একটা বল থাকবে, ঠিক আছে? অলওয়েজ সবসময় বৃত্তের কেন্দ্রাভিমুখী একটা বল থাকবে। তখন যে বলটা তোমার এটা হবে এক্সিয়াল ভেক্টর, যেটা তোমার বৃত্তের অক্ষ বরাবর ক্রিয়াশীল, ঠিক আছে? যখন আবর্তগতি চ্যাপ্টারটা পড়ামো তখন তোমরা এই এক্সিয়াল ভেক্টরটা আরও ডিটেলসে পাইবা, তখন আরও ক্লিয়ার হইব। এখন আপাতত মনে রাখো এক্সিয়াল ভেক্টর মানে অক্ষ বরাবর ক্রিয়াশীল। আর অক্ষটা কখন আসবে? যখন আমরা ঘুরলে কোনো কিছু ঘুরা যদি হয় তাহলে তুমি কোনো একটা অক্ষরে কেন্দ্র করে ঘুরতে লাগবো। আমরা যে কম্পাস দিয়ে বৃত্তচাপ আঁকি, বৃত্তর কেন্দ্রকে কম্পাসের চিকন জায়গাটা বসায়া পেন্সিলটাকে ঘুরাই, তো ঘুরাই যে কেন্দ্রের জায়গাটা এটা হলো আমাদের অক্ষ। তো আবর্ত গতি নিয়ে যখন আমরা আলোচনা করুম তখনই আমাদের অক্ষের ব্যাপারটা আসবে। আর রৈখিক গতি বলতে বিপরীত ভেক্টর, সরল রেখা বরাবর গতি, ত্বরণ, মন্দন, এইসব কিছু আমাদের রৈখিক গতি। রৈখিক গতির বেলায় যেসব ভেক্টর নিয়ে আমরা আলোচনা করুম এটা হবে আমাদের পোলার ভেক্টর, ঠিক আছে? এই হলো পোলার আর এক্সিয়াল। এখানে যাবতীয় মোটামুটি সব রকমের ভেক্টরের আলোচনা আমি করে দিলাম। এখন হলো যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে আমরা স্কেলারের যোগ নর্মালি করে ফেলি 2 + 3 5, 4 + 1 5, 5 + 7 12। স্কেলার রাশির যোগ আমরা অনেক আগেই শিখে নিয়েছি ছোটোবেলায়, ক্লাস 1 2-তে বা তার আগেও যখন নার্সারিতে পড়তাম তখনই আমরা যোগ বিয়োগ শিখে নিয়েছি। কিন্তু ভেক্টর রাশির যোগ কিন্তু আমাদেরকে ছোটোবেলায় শেখানো হয়নি, কারণ ওই সময় ওইটা প্রয়োজনবোধ হয় নাই। কিন্তু যেহেতু আমরা এখন ক্লাস 12-এ এবং দুদিন পর ক্লাস 13 মিন্স কলেজে যাবো, এবং এখন তোমরা তো ক্লাস 11-এ, দুদিন পরে ক্লাস 12-এ যাবে, তারপর ক্লাস 13 মানে কলেজ, 14 সেকেন্ড ইয়ার, এরকমভাবে আমরা হাই স্টাডিতে যাবো। তখন আমাদের ভেক্টর নিয়ে ক্যালকুলেশন অত্যাবশ্যক হয়ে দাঁড়াইব, ঠিক আছে? তো দেখো ভেক্টরের যোগ, ঠিক আছে? ভেক্টরের যোগ ভেক্টরের যোগ প্রকাশ করার জন্য আমাদের প্রথম জানতে হইব ত্রিভুজ সূত্র বা ট্রায়াঙ্গেল ল। ত্রিভুজ সূত্র বা ট্রায়াঙ্গেল ল সূত্রটা বুকে অ্যাজ ইট ইজ যা আছে তা টাটকা বসাইবা, কোনো কিছু চেঞ্জ করবা না, কারণ চেঞ্জ করার বয়স এখনো তোমরা হয় নাই। চেঞ্জ করলেই বেজালে বইরা যাবে, মার্ক কেটে যাবে। समझ में आ गई बात? আচ্ছা, তাইলে ত্রিভুজ সূত্রটা কি? তো ত্রিভুজ সূত্র লিখতে গেলে অবশ্যই আমার একটা ত্রিভুজ ড্র করতে লাগবে। তো আমি প্রথম ত্রিভুজটা ড্র করি। ত্রিভুজটা সবসময় এরকমভাবেই ড্র করবা, যেরকমভাবে আমি ড্র করলাম, ঠিক আছে? এরকমভাবে ড্র করার একটা সুবিধাও বর্তমান, সুবিধাটা আমি দেখাম। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা ধরি এটা এ ভেক্টর এবং এটা বি ভেক্টর এবং এটা সি ভেক্টর। ত্রিভুজ সূত্র কি বলল যে যদি কোনো বিন্দুতে ক্রিয়াশীল, যদি কোনো বিন্দুতে, ধরো এটা একটা বিন্দু, এই বিন্দুতে ক্রিয়াশীল তিনটা ভেক্টর, ঠিক আছে? যদি কোনো বিন্দুতে ক্রিয়াশীল তিনটা ভেক্টর সাম্যাবস্থা বিরাজ করে, মানে এটা সাম্যাবস্থায় আছে, মানে এটার যোগফল শূন্য। তোমাকে এখন দুইটা বলেরটা আমি আগে বুঝাই কখন সাম্যাবস্থা হয়। তোমার এটা তোমার এক হাত ধরে একটা বন্ধু, আরেক হাত ধরে আরেকটা বন্ধু তোমাকে খুব জোরে
টানছে। এখন দুইটা বন্ধুর যদি বল সমান হয় তাইলে তুমি মাঝখানে বেচারার মতো স্টিল হয়ে থাকবা, না এদিকে যাবা না এদিকে যাবা, কারণ দুজনেই সমান বলে তোমাকে টানছে। তার মানে এই দুইটা বলের দ্বারা তুমি সাম্যাবস্থায়। এখন যদি এই তিনটা বলের দ্বারাই মানে এই দুইটার বলের লব্ধি মানে এই দুইটার বলের যোগফল এই থার্ড বলটার সাথে ইকুয়াল হয়, থার্ড বলটার সাথে যদি সমান হয়, তখন তারা কি করবে? সাম্যাবস্থা বিরাজ করবে। তখন যে সূত্রটা আসে সেটা হলো আমাদের ত্রিভুজ সূত্র। ঠিক আছে? তাইলে একটি বিন্দুতে ক্রিয়াশীল, দেখো একটা বিন্দুতে যদি তিনটা বল বা ভেক্টর ক্রিয়াশীল হয়, দুইটার অভিমুখ অবশ্যই একদিকে এবং আরেকটার অভিমুখ উল্টো দিকে থাকতে হইব। যেমন এই বিন্দুতে আমি দুইটা দিক ভিতরের দিকে দিলাম, আরেকটা আমার বাইরের দিকে দিতে হইব, নাইলে শূন্য হবে না। এটাও যদি ভিতরের দিকে দিই, তিনটা বল ভিতরের দিকে, ঠিক আছে? তাইলে মাঝখানেটারে চ্যাপ্টা বানাই নেব। আচ্ছা, এখন সূত্রটা কি? ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত, ক্রমানুসারে মানে পরপর, এটার পরে কোনটা আসে? এটা। ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটি বাহু, নাম দেয়া দাও এ বি সি, দুটি বাহু এ বি এবং বি সি দ্বারা ভেক্টর নামগুলো তাহলে পাল্টাইয়া দিই। যদি পি ভেক্টর এবং কিউ ভেক্টরকে প্রকাশ করা হয় তবে বিপরীত ক্রমে গৃহীত, এখন ক্রম বোঝানোর জন্য আমাকে একটা এরো দিতে লাগবে, একই দিকে মানে একই ক্রমে। কোনো ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটি বাহু দ্বারা দুটি ভেক্টর পি এবং কিউকে যদি বোঝানো হয় তবে বিপরীত ক্রমে গৃহীত, সেই ক্ষেত্রে এরোটা এ ডাইরেকশনে হওয়ার কথা ছিল, আমি উল্টা দিকে দিলাম। বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি আগের দুই বাহু বা আগের দুই ভেক্টরের লব্ধির মান ও দিককে সূচিত করবে। এটা হলো আমাদের সূত্র। আবার বলি, একটি ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটি বাহু দ্বারা যদি দুটি ভেক্টরকে মানে এবং অভিমুখে প্রকাশ করা হয় তবে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় ভেক্টরটি ওই দুটি বাহু বা ওই দুটি ভেক্টরের লব্ধির মানকে বা দিককে সূচিত করবে। এটা হলো ত্রিভুজ সূত্র, এবং এই সূত্রের সাহায্যে আমাদের লব্ধির মান এবং দিক বার করতে হবে। তার জন্য আমি যে এখানের আমাদের এ বি বাহুকে আমি বর্ধিত করলাম ডি পর্যন্ত, এ বি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম এবং সি থেকে লম্ব সিডি অঙ্কন করি। ঠিক আছে? এই গ্রিন কালারের দুইটা আমার একটু অঙ্কন করতে লাগবো প্রমাণ করার জন্য। ঠিক আছে? এ বি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো এবং সি থেকে ডি পর্যন্ত লম্ব টানা হলো। এখন এই যে লব্ধি আর ভেক্টরটা ধরি বি ভেক্টরের সাথে থিটা কোণ করলো এবং কিউ ভেক্টরটা এই পি ভেক্টরের সাথে আলফা কোণ করলো। ঠিক আছে? তাইলে এখানে ত্রিভুজ হয় দুইটা, কি কি? সরি, সমকোণী ত্রিভুজ হয় দুইটা। একটা হলো আমাদের সি বি ডি, এই কোণটা সমকোণ, আরেকটা হয় সি এ ডি, এটারও এই কোণটা সমকোণ। এখন সমকোণী ত্রিভুজ সি বি ডি হতে পাই কি পাওয়া যায়? প্রথমে পাওয়া যায় অতিভুজ স্কয়ার মানে বিসি স্কয়ার ইকুয়ালস টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। বোঝা গেল?
তারপরে পাওয়া যায় এখান থেকে সাইন থিটা বা সাইন আলফা ইকুয়ালস টু সাইন আলফা কি অতিভুজ বাই কি অতিভুজ বাই লম্ব। তার মানে এটা যদি অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি হয়। এখন ত্রিভুজের আমরা পূর্বে যে কোনো একটাকে আমরা ভূমি এবং লম্ব ধরতাম, কিন্তু মনে রাখবা 11 থেকে যদি থিটা এটা হয়, থিটার সাথে যেটা বর্তমান এটা সবসময় ভূমি ধরবা, থিটার উল্টো দিকেরটা লম্ব এবং সবথেকে বড়টা অতিভুজ। ঠিক আছে, এটা নেসেসারি, এটা এভাবেই ধরতে লাগবে। আমরা আগে এটা ভূমি এটা লম্ব ধরলেও কোনো অসুবিধা হতো না, কারণ এটা নিচের ক্লাস। এখন একরিটভাবে ধরতে লাগবো, তবে অ্যাঙ্গেলের সাথে যেটা থাকবো এটা হবে সবসময় ভূমি, তার উল্টাটা হবে লম্ব এবং তার সবথেকে বড়টা অলওয়েজ অতিভুজ। তো সাইন আলফা ইকুয়ালস টু অতিভুজ বাই লম্ব, মানে বিসি বাই সিডি। ঠিক আছে, তো এখান থেকে কি পাওয়া যায় আমাদের, বিসি ইকুয়ালস টু কি পাওয়া যায় আমাদের এখানে, বিসি না সরি বিসি বাই সিডি। সাইন আলফা করে রেখা দেবো, কজ আলফা করো, আবার যখন যেটা দরকার ওইটা ইউজ করুন। কজ আলফা ইকুয়ালস টু এখানে কি লিখছি, এখানে আমি একটু ভুল লিখছি, এটা হলো আমাদের লম্ব বাই অতিভুজ, মানে সিডি বাই বিসি। তাহলে সিডি ইকুয়ালস টু বিসি সাইন আলফা, আর কজ আলফা হলো ভূমি বাই অতিভুজ, মানে বিডি বাই বিসি। তাহলে বিডি ইকুয়ালস টু বিসি কজ আলফা। ঠিক আছে, এখান থেকে সাইন আলফা মানে ছোট্ট ত্রিভুজের কাজ শেষ। এখন আমরা আসি মেইন ত্রিভুজ, বড় ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। কোনটা নিব এবার, এ সি ডি হতে পাই অতিভুজ স্কয়ার মানে এসি স্কয়ার ইকুয়ালস টু ভূমি স্কয়ার মানে এডি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার মানে সিডি স্কয়ার। তো এসিকে কি দিয়ে ডিনোট করা হয়, আর দিয়ে, এটা আমি পরে বসামু। এডিটাকে এখন এই যে এডি, এটাকে লেখা যায় এবি প্লাস বিডি, এডিটাকে লেখা যায় এবি প্লাস বিডি। তাইলে এডির জায়গায় লিখি এবি প্লাস বিডি হোল স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইকুয়ালস টু, এটাকে যদি ভাঙি এ প্লাস বি হোল স্কোয়ার যদি আমি করি, তাহলে আমি কি পাবো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আর সিডি স্কোয়ার যা আছে তা। এখন দেখো কিছু বসানো যায় কি না। এখন এখানে আপাতত বিডির ভ্যালু এবং সিডির ভ্যালু বসিয়ে দাও। ঠিক আছে, প্লাস বিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইকুয়ালস টু বিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইকুয়ালস টু বিসি স্কোয়ার লেখা যায়। তাইলে আমি এখানে প্রথমে এটা আগে লেখা নেই, এ বি স্কোয়ার প্লাস 2ab বিডি প্লাস বিসি স্কোয়ার। এখন মান বসাই, এ বির জায়গায় কি বসাতে পারি, পি, তার মানে পি স্কোয়ার 2p। বিডির জায়গায় কি বসানো যায়, বিসি কজ আলফা, বিসি কজ আলফা। আর বিসি মানে কি, বিসি হলো আমাদের কিউ মানে কিউ স্কোয়ার, তাহলে পি স্কোয়ার প্লাস 2pq কজ আলফা প্লাস কিউ স্কোয়ার। আর এসি মানে কি আর, তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস 2pq কজ আলফা প্লাস কিউ স্কোয়ার। এটাই হলো আমাদের লব্ধির মান, বা আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার 2pq কজ আলফা প্লাস কিউ স্কোয়ার। এটা হলো আর এর মান। ঠিক আছে, এখন অবধি তো আমরা জাস্ট শুধুমাত্র লব্ধি ভেক্টরের মান বার করলাম।
এখন লব্ধি ভেক্টরের অভিমুখ বার করতে লাগবো, মানে এই থিটাটা বার করতে লাগবো। লব্ধি ভেক্টরটা যে কোন অভিমুখে ক্রিয়াশীল ওইটা বার করতে লাগবো। তো এখান থেকে থিটাটা বার করতে গেলে আমরা কি করুম, আমরা করি ট্যান থিটা। তো ট্যান থিটা ইকুয়ালস টু কি, নর্মালি ট্যান থিটা কি, ট্যান থিটা হলো লম্ব বাই ভূমি, তার মানে সিডি বাই এডি, সিডি বাই এডি। সিডির জায়গায় সিডি থাক, এডির জায়গায় লেখা যায় এবি প্লাস বিডি। চিত্র দেখে লেখা যায় এবি প্লাস বিডি। এখন সব কিছুর ভ্যালু বসায় দাও। সিডি মানে কি, সিডি হলো বিসি সাইন আলফা। তো এইখানে আমি বসামু বিসি সাইন আলফা। আর এবি কি, এবির জায়গায় এবি থাক। বিডি কি, বিডি হলো বিসি কজ আলফা, বিসি কজ আলফা। এখন যদি ভেক্টর দ্বারা রিপ্লেস করি তাহলে বিসির জায়গায় কি লিখুম, কিউ সাইন আলফা, এবির জায়গায় পি প্লাস কিউ কজ আলফা। তার মানে থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। এই হলো লব্ধি ভেক্টরের অভিমুখ বা দিক বার করার সূত্র। ঠিক আছে, অভিমুখ বা দিক বার করার সূত্র হলো এটা, থিটা ইকুয়ালস টু কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। ঠিক আছে, এই হলো আমাদের ত্রিভুজ সূত্র। এখন আমরা দেখুন সামান্তরিক সূত্র বা প্যারালেলোগ্রাম ল। তবে এটা একটা খুশির খবর যে ত্রিভুজ সূত্র এবং প্যারালেলোগ্রাম ল একই, সামান্তরিক সূত্র এবং ত্রিভুজ সূত্র সেম। সামান্তরিক সূত্র বা প্যারালেলোগ্রাম ল, এই সূত্র এ টু জেড আমাদের ত্রিভুজ সূত্রের মতোই সেম লেখা, সেম জিনিস, তবে চিত্রটা একটু অন্যরকম, মানে তার সূত্রটা একটু অন্যরকম, মানে ডিরাইভেশনটা সেম কিন্তু সূত্রটা ভিন্ন। দেখো, একই বিন্দুতে ক্রিয়াশীল যদি এটা গ্রিন দিয়ে আঁকি, এখন এই দুইটা সাইড দ্বারা আমরা দুইটা ভেক্টরকে বুঝাম। ঠিক আছে, তাইলে একটা সামান্তরিকের, এটা হয়ে গেল আমার সামান্তরিক, একটা সামান্তরিকের এ দুইটা বাহুরে কি বলে, সন্নিহিত বাহু, মানে দুইটা বাহু জোড়া লাগানো, এটাকে বলে সন্নিহিত বাহু। একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি দুটি ভেক্টরকে মানে এবং অভিমুখে প্রকাশ করা হয়, তবে এই দুটি সন্নিহিত বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত সামান্তরিকের কর্ণ, কর্ণ তুমি এটা আঁকতে পারো, এদিকে আঁকতে পারো, তার জন্য কইতে লাগবো বা বলতে লাগবো যে সন্নিহিত বাহুদ্বয়ের মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত সামান্তরিকের কর্ণ, বা সন্নিহিত বাহু দুটি যে বিন্দুতে ছেদ করে বা যে বিন্দুতে সন্নিহিত করে ওই বিন্দু দিয়ে অঙ্কিত সামান্তরিকের কর্ণ হলো এই দুইটা ভেক্টরের মান এবং অভিমুখ। ঠিক আছে, তো এটাকে কিভাবে আবার বলা যায়, সামান্তরিকের দুইটা বাহু দ্বারা যদি পি এবং কিউ ভেক্টরকে প্রকাশ করা হয়
তাইলে তাদের সন্নিহিত বাহু এটা দ্বারা মানে ব্ল্যাক কালারের কর্ণতা দ্বারা তাদের লব্ধি ভেক্টরকে প্রকাশ করা যাবে। ঠিক আছে, এখন দেখো আমি কি বলেছিলাম যে এটা আর ত্রিভুজ সূত্র সেম। এটাকে ত্রিভুজ সূত্রে বা ত্রিভুজ সূত্রের ফর্মে আনার জন্য আমার আগের মতো এটাকে আপাতত আমি নাম দিই এ বি সি ডি। এ বি বাহুটাকে বর্ধিত করি এবং সি থেকে এ বি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করা হলো, সি থেকে ই লম্ব টানি। তাইলে সেমভাবে এখন যেহেতু এটা সামান্তরিক, এটা যদি কিউ হয় এটাও হয়ে যাব কিউ ভেক্টর। এটাকে ধরে ফেলি থিটা, এটাকে ধরে ফেলি আলফা। তাইলে আমার এজ ইট ইজ যা আছে আগের মতো, তবে এটাকে নাম দেওয়া দো ডি, এটাকে নাম দেওয়া দো ই। তাইলে লেখাটাও সেম হয়ে যাবে, কারণ আমরা পূর্বে এ বি সি ত্রিভুজ ধরেছিলাম, ডি পর্যন্ত বর্ধিত করেছিলাম। তাইলে পুরাটা লেখাই আমার এজ ইট ইজ যা আছে তাই হয়ে যাবে। এখন দেখো সেমভাবে সি বি ডি ত্রিভুজ হতে পাই, এইখানে দুটো এ সি ডি মানে এ সি ডি এই ত্রিভুজটা হতে পাই। আবার লিখবা, তারপর অ্যাঙ্গেল বার করবা, সেম জিনিস। জাস্ট এখানে বলতে লাগবো যে কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি দুটি ভেক্টরকে মানে এবং অভিমুখে প্রকাশ করা হয়, তবে ওই দুটি সন্নিহিত বাহুর সন্নিহিত বিন্দু দিয়ে অঙ্কিত কর্ণ ওই দুটি ভেক্টরের লব্ধিকে মানে এবং অভিমুখে সূচিত করে বা প্রকাশ করে। ঠিক আছে, বোঝা গেল? এক্সিলেন্ট, মাইন্ড ব্লোয়িং। ত্রিভুজ সূত্র গেল, সামান্তরিক সূত্র গেল, এখন আছে বহুভুজ সূত্র। আরে বাপু মাতালে গোট মারে তুম্মা, ডায়লগটা শুনছো নি? আরে বাপু মাতালে গোট মারে তুম্মা। আচ্ছা, তো বহুভুজ সূত্র যেটা, এটা আবার এত ভেজাল টেজাল নাই, লব্ধি টব্ধি বার করার দিক বার করার এত ভেজাল টেজাল নাই। এটা সিম্পল একটা ল, মানে এটার প্রমাণটা এত বেশি লেন্দি না। দেখো বহুভুজ সূত্রটা কি? বহুভুজ সূত্র বা পলিগন ল। বহুভুজ সূত্র বা পলিগন ল। ঠিক আছে, বহুভুজ সূত্রটা কি? বহুভুজ সূত্রটা বুঝাতে গেলে আমার অবশ্যই একটা বহুভুজ আঁকতে লাগবো। তো বহুভুজ আমি আঁকি, এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু। এটা আমি দিমু অন্য কালারে, কারণ কি? কারণ হলো এটা আমি লব্ধি বুঝামু। দেখো বহুভুজ সূত্র কি কইছে, আমি একটু আগে কি বললাম যে একটি বিন্দুতে যদি তিনটা বল ক্রিয়া করে, ঠিক আছে, এমন কি কোনো কথা আছে যে তিনটা বলেই সবসময় ক্রিয়া করব? চারটাও করতে পারে, পাঁচটাও করতে পারে, 10টাও করতে পারে, 15টাও করতে পারে, 20টাও করতে পারে, 100টাও করতে পারে, কইরা সেরও সাম্যাবস্থায় থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমার প্রয়োগ করতে লাগবো বহুভুজ সূত্র। তাহলে একটি বিন্দুতে তিনটি বা তার থেকে বেশি বল যদি ক্রিয়া করে এবং ওই বলগুলিকে বা ওই ভেক্টরগুলিকে যদি একটি বহুভুজের ক্রমানুসারে বাহু দ্বারা প্রকাশ করা হয়,
যেমন এই বহুভুজটার এ বাহুকে প্রকাশ করলাম এ ভেক্টর দিয়া, এটাকে ভি ভেক্টর, এটাকে সি ভেক্টর, এটাকে ডি ভেক্টর, এটাকে এফ ভেক্টর। ক্রমানুসারে একটি বহুভুজের ক্রমানুসারে গৃহীত বাহু দ্বারা পরপর কয়েকটি ভেক্টরকে প্রকাশ করলে বিপরীত ক্রমে গৃহীত এই সকল বাহুর দিক থাকবো ভাই এদিকে, আর এটার দিকটা হইব উল্টা দিকে। বিপরীত ক্রমে গৃহীত যে বাহুটি বহুভুজটিকে ক্লোজ মানে বদ্ধ করবে, এই বাহু ছাড়া তো বহুভুজ বদ্ধ না, বহুভুজ তো খোলা। তাইলে যেই বাহুটি বহুভুজটিকে বদ্ধ করবে বা অন্তিম বাহুটি বাকি বাহু দ্বারা প্রকাশিত বলগুলির লব্ধিকে মানে ও দিকে সূচিত করবে। ঠিক আছে? কোনো বিন্দুতে প্রযুক্ত 3 বা ততোধিক এক জাতীয় ভেক্টরের মান এবং অভিমুখ একটি বহুভুজের পরপর বাহুগুলির দ্বারা একই ক্রমে সূচিত হলে বহুভুজটি সম্পূর্ণ করার জন্য শেষ যে রেখাটির প্রয়োজন হবে বিপরীত ক্রমে গৃহীত ওই শেষ বাহুটি অবশিষ্ট যে বাহুগুলো আছে ওইগুলার লব্ধিকে প্রকাশ করব। কিভাবে করব চলো এটা দেখি। কিভাবে করব এটা দেখতে গেলে তো আমার এখানে কিছু একটা কেরামতি করতে লাগবো। কেরামতিটা হইল এটি আমি আর একটু যোগ করতে লাগবো। একটা যোগ করলাম, দুইটা যোগ করলাম, তিনটা যোগ করলাম। ঠিক আছে? এটা আমি একটু আলাদা কালার দিয়ে করছি, একটু স্টাইল মারার লেগে। দেখো, এ বি ভেক্টরের লব্ধি কি হইব? এটা হইব। এটার মান কি হইব? এই দুইটা ভেক্টরের যোগফল মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। ঠিক আছে? লব্ধি কি আমরা আগেই বললাম, ভেক্টরের যোগ মানে এটার মান কি হইব? এ ভেক্টর প্লাস বি ভেক্টর। সেমভাবে এই দুইটা ভেক্টরের লব্ধি কি হইব? এটার দিকটা তো উল্টা দিকে মানে এদিকে, এখন এই দুইটা আবার সেম দিকে পড়ে গেল গা, এটার লব্ধি হইব এটা, তার মানে এটার মান হইব এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর। সেমভাবে এই দুইটার লব্ধি এটা, মানে এটা কি হইব? আরে বাবারে এটা আশা করে তো লিখতে আমি পারি না। এ ভেক্টর বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর। এখন আবার এই গ্রিন আর এই ব্লুম লব্ধি হইব ব্ল্যাক, তার মানে আলটিমেটলি যে এই লব্ধিটা আর ইকুয়ালস টু এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর ডি ভেক্টর ই ভেক্টর এফ ভেক্টর, আর ডির পরে তো ই আইব ই ভেক্টর। ঠিক আছে? তার মানে বহুভুজ সূত্র এতটুকুই, যে লব্ধি যেটা আছে এটা সবগুলা সাইডের যোগফল। ঠিক আছে? দেখো বুঝছনি, একদম ইজি। অ্যাকচুয়ালি এখানের মধ্যে ভেক্টর চ্যাপ্টার শেষ। তারপরে কিছু জিনিস আছে, এটি হলো আমাদের ডাইরেক্টলি অঙ্ক। তো এগুলো আমার থিওরিতে বুঝায়া আজারা লাভ নাই, বুঝতা না, অঙ্কের মধ্যে বুঝামু। তো ভেক্টরের যোগ তো করলাম, ভেক্টরের বিয়োগ কিভাবে করব? ঠিক আছে? এটা আরও সোজা। যোগ যেহেতু পারছো, বিয়োগ তো পাইলেই লইবা। কেমনে? দেখো, আমরা যোগ কিভাবে করলাম? যোগ করলাম আমরা আরে আচ্ছা 3 প্লাস 2 ইকুয়ালস টু 5। এখন 3 মাইনাস 2 ইকুয়ালস টু 1। 3 মাইনাস 2কে আরও একভাবে লেখা যায়। কিভাবে? 3 প্লাস মাইনাস 2 1। ঠিক আছে?
তার মানে বিয়োগ করার সময় আমার কি করতে লাগবে? আমার কাছে ভেক্টর কি কি ছিল? একটা ছিল পি, একটা ছিল কিউ, যেটা লব্ধি হলো আর। समझ में आ गया बात? পি এবং কিউ ভেক্টরকে যোগ করলে আমরা পেতাম আর। এখন বিয়োগ কিভাবে করুম? বিয়োগ করতে গেলে আমরা যোগের ফর্মুলা ইউজ করুম, যোগের ত্রিভুজ সূত্রই ব্যবহার করুম, সামান্তরিক সূত্রই ব্যবহার করুম। কিন্তু সেই ক্ষেত্রে আমি কিউটাকে মাইনাস কিউ ধরুম, তাইলে আমার যে আরটা পামো ওই ক্ষেত্রে ওটা হয়ে যাব বিয়োগের আর। তো এটা প্লাস মাইনাস করলে কি হইব? পি মাইনাস কিউ হইব। তো আলটিমেটলি তো আমি বিয়োগই করলাম, বোঝা গেল? আলটিমেটলি আমি বিয়োগই করলাম। তাইলে সেই ক্ষেত্রে এটা আলাদাভাবে শিখতে লাগতো না, বিয়োগের ফর্মুলা আসে না। তো সামান্তরিক যেটা আমরা ড্র করেছিলাম যে এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর এবং এটা লব্ধি আর ভেক্টর, ঠিক আছে? যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমি সামান্তরিকটা কমপ্লিট করে দেখাই। এটা হলো আমাদের সামান্তরিক, ঠিক আছে? এটা হলো আমাদের সামান্তরিক যেটার পি কিউ এর লব্ধি আর। এখন একটা কাজ করো, এই পিটাকে বিপরীত করে দাও, মানে মাইনাস পি হইব। এটা বোঝা গেল? এটা যদি আমার এক্স এক্সিস হয়, আপার পার্ট যদি হয় তোমার পজিটিভ, লোয়ার পার্ট হইব নেগেটিভ, মানে এটা মাইনাস পি হইব। তখন আমরা কি পামু? এই দুইটার লব্ধি বার করলে এই ডাইরেকশনে পামু। আর এটা কি হইব? কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর, এই যে লব্ধিটা আর ভেক্টরটা, ঠিক আছে? অথবা যদি আমার পি মাইনাস কিউ করতে লাগে তাইলে আমি কি করুম? এটাকে আমরা টান দেবো, কিউটাকে মাইনাস করে দেবো, মাইনাস কিউ ভেক্টর, তখন লব্ধি পাবো আমি এই ডাইরেকশনে। তখন কি আসবো? এটা পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর। তবে এটা আসে না, এটা শুধু আমরা পামু কোন জায়গায়? আপেক্ষিক গতির কিছু অঙ্কের মধ্যে এটা লাগে। তবে ভেক্টর চ্যাপ্টার থেকে যদি কিছু আসে তাইলে সেটা হলো ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র, বহুভুজ সূত্র। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র এবং বহুভুজ সূত্র। তারপরে ভেক্টর চ্যাপ্টারের মধ্যে একটা কোশ্চেন হয় বা একটা কোশ্চেন দেয় অনেক সময় যে রোলারকে বা টেবিলকে ঠেলা অপেক্ষা টানা সহজ কেন? এটা আবার আমাদের নিউটনের গতিসূত্র চ্যাপ্টারেও বর্তমান। দেখো একটা সিম্পল জিনিস দিয়ে এটা আমি বুঝাই দিই। ধরো এটা একটা টেবিল, এটা হলো টেবিলের পায়াটা। এখন আমি কি করলাম? এটাকে আমি ধাক্কা দেবো বা টান দিব। তো ধাক্কা যদি দেই এদিকে বল প্রয়োগ করুন, আর যদি টেবিলকে টান দিই, ঠিক আছে, টেবিলকে টান দিয়ে সরাম, তাহলে আমি এদিকে বল প্রয়োগ করুন। বুঝা গেল? দুইটা চিত্র দেখো। একটা হলো টেবিলকে যখন আমরা ধাক্কা দেবো তখন এদিকে প্রেস কইরা তাকে এই সাইডে সরামু, আর যখন আমরা টান দিব তখন টেবিলটাকে এই সাইডে টান দিয়ে আনো, ঠিক আছে? দুইটার অভিমুখ কিন্তু বলের ভিন্ন। তবে ধরো দুই দিকে আমি একটা বল প্রয়োগ করলাম, যে কোনো একটা বল ধরি এফ, সেম বল প্রয়োগ করলাম। তো এই যে এফ বলটা, এটা কি করব দেখো, এটা যদি আমি অনুভূমিকের সাথে থিটা গুণ করি, এটাও অনুভূমিকের সাথে আমি থিটা গুণ করি, তাইলে এখন এটাকে আমার দুইটা উপাংশে ভাগ করতে লাগবে, ঠিক আছে?
দুইটা উপাংশে আমরা কিভাবে ভাগ করুম এটা আমি দেখায়া দিই। দুইটা লম্ব উপাংশে কিভাবে ভাগ করুম। ধরো এটা এফ ভেক্টর, এটা যেটা অনুভূমিকের সামনে থিটা কোণে বিভক্ত। তো এক্স অক্ষ বরাবর যদি আমরা ভাগ করি বা ওয়াই অক্ষ বরাবর যদি ভাগ করো একদম ইজি। ধরো এক্স অক্ষ বরাবর যে দূরত্বটা এটা এক্স, ওয়াই অক্ষ বরাবর এটা ওয়াই, মানে এখান থেকে এতটুকু পর্যন্ত ওয়াই, এখান থেকে এতটুকু পর্যন্ত এক্স। তো এটা যদি ওয়াই হয় এটাও ওয়াই, এটা যদি এক্স হয় এটাও এক্স। ঠিক আছে, তার মানে এক্স ইকুয়ালস টু আর ওয়াই ইকুয়ালস টু কি এটাই বার করবা। তো সিম্পলভাবে কইরা নো, একদম সোজা, সাইন থিটা আর কস থিটা করলে আনসার আসা করে। তো সাইন থিটা কি হইব, সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ মানে ওয়াই বাই এফ। তাহলে ওয়াই ইকুয়ালস টু এফ সাইন থিটা, আর কস থিটা কি হইব এক্স বাই এফ। তাহলে এক্স ইকুয়ালস টু এফ কস থিটা। তার মানে আমরা যে এফ বলটাকে দুইটা লম্ব উপাংশে বিভক্ত করে দিলাম। কোশ্চেন আসে এমন যে একটা ভেক্টর এফকে দুটি লম্ব উপাংশে বিভক্ত করো। ঠিক আছে, সিম্পল জিনিস। এফ যেদিকেই ক্রিয়াশীল হোক তাকে তুমি এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস দিকে জয়েন করবা, তারপর ত্রিভুজ সূত্র ইউজ করবা। এক্স এক্সিস দিকে যে জায়গাতে ছেদ করব এই দূরত্বটাকে এক্স, ওয়াই এক্সিসে যে দূরত্বে ছেদ করব এটাকে ওয়াই ধরবা। তারপর সাইন থিটা কস থিটা করো, এখান থেকে এক্স আর ওয়াই বার করো। তো বোঝা গেল কি এক্স ইকুয়াল টু আসলো এফ কস থিটা, ওয়াই ইকুয়ালস টু আসলো এফ সাইন থিটা। এটা সবসময় মনে রাখবা যে থিটা যেদিকে থাকবো এদিকে সবসময় হয় কস থিটা। এখন আসে এটা যে টেবিলকে ঠেলা অপেক্ষা টানা সহজ কেন। এখানে কি দেখা যায় দেখো, এদিকে কাজ করবে এফ কস থিটা, এদিকে কাজ করবে এফ সাইন থিটা। সেমভাবে এটার এদিকে কাজ করবে এফ কস থিটা, এদিকে কাজ করবে এফ সাইন থিটা। ঠিক আছে, তো তার যে অনুভূমিক গতি তাকে টান দো আর ধাক্কা দো দুইটাই তার অনুভূমিক গতির জন্যই সে সর্ব। অনুভূমিক গতিটা হয় এফ কস থিটা, যেটা দুইটারই সমান, মানে অনুভূমিক দিকে সেম বলই প্রযুক্ত হইতেছে। এফ কস থিটা অনুভূমিক দিকে সেম বলই দুইটার প্রযুক্ত। কিন্তু এফ সাইন থিটা যেটা, এটার এই চিত্রের বেলায় নিচের দিকে, এই চিত্রের বেলায় উপরের দিকে। তার মানে এফ সাইন থিটাটা এই ফিগারের বেলায় তার যে প্রকৃত ওজনটাকে বাড়াইয়া দিব, মানে তার নিচের দিকে আরও বেশি বল প্রয়োগ করব। আর এই চিত্রের বেলায় তার ওজনটাকে কমাইয়া দিব, কারণ উপরের দিকে বল প্রয়োগ হইব। মানে তোমার এফের একটা উপাংশ উপরের দিকে ক্রিয়া কইরা তার ওজনটারে কমাইয়া দিব, এই ক্ষেত্রে ওজনটারে বাড়াইয়া দিব। যেহেতু এই ক্ষেত্রে ওজনটাকে কমাইয়া দেয়, তার জন্য আমার এটাকে যদি আমরা টান দিই বা এই ক্ষেত্রে টেবিলটাকে টান দিলে বেশি সহজ মনে হয় বা হালকা বোধ হয়। আর টেবিলকে যদি আমরা ধাক্কা দিই তাইলে টেবিলটাকে বেশি ভারী মনে হয় বা তাকে সরাতে একটু বেশি কষ্ট করতে হয়। ঠিক আছে, তো ভেক্টর এতটুকু পর্যন্তই আমাদের। তারপরে থিওরিটিক্যালি আর একটা টপিকই বাকি, মানে গতিবিদ্যা থেকে। এটা হলো আমাদের প্রাস, যেটা প্রাসের গতিপথ। এটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করুম প্রাসটা। তাইলে আমাদের থিওরিটিক্যাল গতিবিদ্যা যে ইউনিটটা এটা শেষ। অ্যাকচুয়ালি গতিবিদ্যা পার্টটা টোটালি অঙ্কের পার্ট, এটা থেকে অঙ্ক প্রচুর পরিমাণে করতে লাগবো। তাই আমি থার্ড ভিডিওর পরে পরপর কয়েকটা ভিডিওর মধ্যে কিছু অঙ্ক তোমাদেরকে দেখাই দেব। ঠিক আছে, তো আজকে থাক, আবার দেখা হইব নেক্সট ভিডিওতে। ততক্ষণের লিগা টাটা।